আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দেব পুরো বিশ্বের সর্বশেষ ভয়ঙ্কর আলোচিত সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার হিজবুল্লাহর কাছে এখনও হাজার হাজার রকেট ও ক্ষেপণাস্ত্রের মজুদ। আরও জানিয়ে দেব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে পিছপা হবে না ইরান। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, ত্রাণ প্রবেশে কঠোর বাধা। আরও জানিয়ে দেব তুরস্ক থেকে দেশে ফিরেছেন 5.5 লাখ সিরীয় শরণার্থী। সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাজ্যের চলন্ত ট্রেনে ছুরিকাঘাত, গুরুতর আহত 9 জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হিজবুল্লাহর কাছে এখনও হাজার হাজার রকেট ও ক্ষেপণাস্ত্রের মজুদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক বলেছেন, ইসরায়েল এখনও লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালাচ্ছে কারণ হিজবুল্লাহর হাতে এখনও হাজার হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র আছে, যা ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টি করছে। ব্যারাক বাহরাইনে এক নিরাপত্তা সম্মেলনে লেবাননের নেতাদের উদ্দেশ্যে বলেন, তারা চেষ্টা করছে কিন্তু তারা এখনও ডাইনোসর। হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য তাদের প্রচেষ্টা ত্বরান্বিত করা দরকার। এক প্রতিবেদনে এক খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। জেরুজালেম ও বৈরুতের সম্পর্ক নিয়ে ব্যারাক বলেন, ইসরায়েল তার সমস্ত প্রতিবেশীর সঙ্গে সীমান্ত ও সীমানা চুক্তি করতে প্রস্তুত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ঋণী। তিনি যুক্তরাষ্ট্রে ইরানের পরমাণু কর্মসূচির উপর আঘাতের উদাহরণ হিসেবে তুলে ধরেন, যা মধ্যপ্রাচ্যকে পুনরায় আকার দিয়েছে। ব্যারাক, যিনি একই সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তুরস্কে দায়িত্ব পালন করেছেন, পূর্বপাশ দেন যে আশকারা ও জেরুজালেমের মধ্যে শত্রুতাপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও শীঘ্রই বাণিজ্য চুক্তি হতে পারে। তুরস্ক ও ইসরায়েল একে অপরের সঙ্গে যুদ্ধ করবে না। কাস্পিয়ান সি থেকে ভূমধ্য সাগর পর্যন্ত সমন্বয় হবে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে পিছপা হবে না ইরান। ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে, সেই সঙ্গে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগ করা নিয়ে কারো সঙ্গে কোনো আলোচনা হবে না। আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি এই কথা বলেছেন। আরাঘসি বলেন, আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করব না। আমাদের প্রতিপক্ষরা বল প্রয়োগের মাধ্যমে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে, চাপ বা রাজনীতির মাধ্যমে তা অর্জন করতে পারবে না। তিনি জোর দিয়ে বলেন, তেহরান ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও আলোচনা করবে না, কারণ কোনো যুক্তিসঙ্গত জাতি তার প্রতিরক্ষা ব্যবস্থা ত্যাগ করতে রাজি হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের আক্রমণকৃত স্থাপনায় ধ্বংসস্তূপের নিচে এখনও পারমাণবিক উপকরণ রয়েছে, তবে সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়নি। আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারের শীর্ষ ইরানি কূটনৈতিক বলেন, আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং জয়নবাদী শাসন ব্যবস্থার কাছ থেকে প্রতিকূল আচরণ আশা করি। আমরা সকল স্তরে প্রস্তুতির শীর্ষে আছি। ভবিষ্যতে যে কোনো যুদ্ধে ইসরায়েল আরেকটি পরাজয়ের সম্মুখীন হবে। তিনি আরও বলেন, সাম্প্রতিক যুদ্ধ থেকে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করেছি এবং একটি বাস্তব যুদ্ধে আমাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছি। যদি জয়নবাদী সরকার আবারও আক্রমণ শুরু করে তাহলে এর পরিণতি ভয়াবহ হবে। প্রসঙ্গত 13 জুন রাতে ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে এবং আগ্রাসন শুরু করে। 24 ঘন্টারও কম সময়ের মধ্যে তেহরান প্রতিশোধ নেয়। 9 দিন ধরে পাল্টা হামলার পর 22 জুন ভোরে যুক্তরাষ্ট্র ভারী বোমারু বিমান দিয়ে ফোর্দো, নাতানস এবং ইস্পাহানে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। পরের দিন সন্ধ্যায় তেহরান কাতারে অবস্থিত এই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মার্কিন কর্মকর্তাদের মতে এতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। এরপর ডোনাল্ড ট্রাম্প আকস্মিক ঘোষণা করেন, ইসরায়েল ও ইরান সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। 24 জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, ত্রাণ প্রবেশে কঠোর বাধা। গাজায় মার্কিন সমর্থিত যুদ্ধবিরতির সইয়ের পরও নতুন করে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 5 জন। টানা 5ম দিনের মতো আকাশ ও স্থল হামলায় কেঁপে ওঠে উপত্যকার খান ইউনিস ও উত্তর গাজা। পাশাপাশি যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েল মাত্র 24% সহায়তা ঢুকতে দিয়েছে গাজায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থায় হওয়া গাজা যুদ্ধবিরতি অবশেষে ঠুনকো প্রমাণিত হল। চুক্তি অমান্য করে 5ম দিনের মতো ভোরে খান ইউনিসে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কয়েকজন নিহত হন। স্থানীয় সূত্র বলছে, দিনের বেশিরভাগ সময় জুড়ে ড্রোন হামলা ও গোলাবর্ষণ চলছে ইসরায়েল ইয়েলো লাইন সংলগ্ন এলাকায়। গাজার সিভিল ডিফেন্স জানায়, ক্রমাগত হামলায় বহু স্থানে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে। গত শুক্রবার উদ্ধারকর্মীরা আগের হামলায় নিহত 22 জনের মরদেহ উদ্ধার করছেন। গাজা সরকার জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে প্রতিদিন গড়ে মাত্র 145টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছে, যা চুক্তি অনুযায়ী নির্ধারিত
নির্ধারিত ট্র্যাকের মাত্র 24%। অক্টোবর 10 থেকে 31 তারিখ পর্যন্ত মোট 3,203টি ট্রাক গাজায় প্রবেশ করেছে, যার মধ্যে 84টি ডিজেল ও 31টি রানার গ্যাস বহন করেছিল। গাজার প্রশাসন এই অবরোধকে মানবিক অপরাধ হিসেবে অভিহিত করে। মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থকারীদের গাজায় নিরবচ্ছিন্নতার ত্রাণ সরবরাহের অনুমতি দিতে ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে গাজার সরকার। গাজার পশ্চিম তীর জুড়ে নতুন করে হামলার পাশাপাশি ইসরায়েলি দখলদার ও বসতি স্থাপনাকারীদের আক্রমণ বেড়েছে। নাবলুসের দক্ষিণে তাল শহরে 3 ফিলিস্তিনি নারীকে মারধর করা হয়েছে। ক্যালকেলিয়ার পূর্বে ফারাতা শহরে জ্বালিয়ে দেওয়া হয় একটি ভবন ও গাড়ি। এদিকে তুলকারেম ও হেব্রনে ইসরায়েলি সেনাদের অভিযানে গুলিবর্ষণের খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যম বলছে এসব হামলা যুদ্ধবিরতির শর্তের সরাসরি লঙ্ঘন। আল জাজিরা বলছে যুদ্ধবিরতির পর গাজার অর্থনীতিতে দেখা দিয়েছে ভয়াবহ নগদ অর্থের সংকট। ব্যাংক খুললেও সেখানে নেই টাকা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মানুষ ফিরে যাচ্ছে খালি হাতে। কেউ কেউ বাধ্য হয়ে 20 থেকে 40% পর্যন্ত কেটে বেতন তুলছে কালোবাজারিদের মাধ্যমে, যার সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী ও দালাল চক্র। সামান্য টাকা তুলতে দিতে হচ্ছে মোটা কমিশন, ফলে অমানবিক চাপে পড়েছে সাধারণ মানুষ। তুরস্ক থেকে দেশে ফিরেছেন 5.5 লাখ সিরীয় শরণার্থী। গত বছরের ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকে প্রায় 5,50,000 সিরীয় শরণার্থী দেশে ফিরেছে বলে জানিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকা। ইস্তাম্বুলের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। খবর এএফপির। আলী ইয়ারলিকা বলেন, বর্তমানে তুরস্কে প্রায় 24 লাখ সিরীয় শরণার্থী অবস্থান করছে, যদিও একসময় এই সংখ্যা ছিল 35 লাখেরও বেশি। অন্যদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR জানায় 2024 সালের 8 ডিসেম্বর আসাদ সরকারের পতনের পর থেকে 11,60,000 সিরীয় নিজ দেশে ফিরে গেছেন এবং প্রায় 19 লাখ অভ্যন্তরীণভাবে বস্তুত মানুষ তাদের নিজ বাড়িতে ফিরতে সক্ষম হয়েছেন। জাতিসংঘের তথ্যমতে এখনও 70 লক্ষাধিক সিরীয় অভ্যন্তরীণভাবে বস্তুত এবং 45 লাখের বেশি শরণার্থী বিদেশে অবস্থান করছেন। যুক্তরাজ্যের চলন্ত ট্রেনে ছুরিয়াঘাত, গুরুতর আহত 9 জন। ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় ক্যামব্রিজ শহরের কাছে একটি ট্রেনে ছুরিয়াঘাতে অন্তত 9 জন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার পর সন্দেহভাজন 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে ঘটনার কারণ নির্ধারণে তারা তদন্ত চালাচ্ছে। এতে সন্ত্রাসবিরোধী ইউনিটও সহায়তা দিচ্ছে। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট ক্রিস কেইসি বলেন, ঠিক কী ঘটেছে তা জানতে আমরা জরুরি তদন্ত চালাচ্ছি। পুরো বিষয়টি নিশ্চিত করতে কিছু সময় লাগবে। প্রাথমিক পর্যায়ে ঘটনার কারণ নিয়ে অনুমান করা ঠিক হবে না। ক্যামব্রিজশায়ার পুলিশ জানায়, শনিবার স্থানীয় সময় রাত 7:39 তারা একটি কল পায়। তাদের বলা হয়, ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রসগামী 6:25 ট্রেনে একাধিক যাত্রীকে ছুরিয়াঘাত করা হয়েছে। রয়টার্স বলছে, ঘটনার পর ট্রেনটি হান্টিংটনে থামানো হয় এবং সশস্ত্র পুলিশ সদস্যরা ট্রেনে প্রবেশ করে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সশস্ত্র কর্মকর্তাদের ট্রেনে প্রবেশ করতে দেখা যায়। পুলিশ জানায়, ট্রেনে তল্লাশি চালিয়ে সশস্ত্র কর্মকর্তারা 2 জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করে।